নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প পিশাচিনীর কবলে, পার্ট 1। গল্পটি লিখেছেন অরুন্ধতী চক্রবর্তী। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পিশাচিনীর কবলে, পার্ট 1। বাড়ির নাম ছিল রায়ভবন। অনেক বড় বাড়ি তাদের। যেমন বড় বাড়ি তেমন বড় মন বাড়ির লোকেদের। সবাই মিলেমিশে থাকে, যাকে বলে একান্নবর্তী পরিবার। সদস্য সংখ্যা তাদের 10 জন। বড় বাড়ির বড়বাবু অর্থাৎ শুভঙ্কর রায় হলেন বাড়ির মাথা। বয়স 75 হলেও তার মনের জোর মারাত্মক। তার একটি বোন আছে, তিনি বিধবা। অনেক বছর আগেই ওনার স্বামী মারা যান। তখন থেকেই তিনি রায়বাড়িতেই থাকেন। নাম তার সরলা হলেও যাতে সে ভারী কুটিলা। বাড়ির কর্তায়ের স্ত্রীর নাম আনন্দময়ী রায়। যেমন শান্ত তেমনি লক্ষ্মীমন্ত। তাদের 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে বিদেশে থাকে, নাম সত্যব্রত রায়। সে বিয়ে করেনি। বজরংবলী ভক্ত বলে কথা। ভগবানের মান রাখতে হবে যে, তাই বিয়ের সাথে সে সারা জীবনের মতো আড়ি করেছে। বাড়ির মেজ ছেলের নাম শঙ্খদ্বীপ রায়। পুলিশের চাকরি তাই তারও বাড়িতে থাকা হয় না। কোনোদিন ওই কোয়ার্টার, কোনোদিন সেই কোয়ার্টার করতে হয় তাকে। তবে তার বউ আছে, নাম তার মৌসুমী রায়চৌধুরী। হ্যাঁ, তার বাপের বাড়ির পদবীও সাথে আছে, সেই রেখেছে। তারপর আসা যাক বাড়ির ছোট ছেলে আদিত্য রায়ের কাছে। তার নামটা আলাদা হওয়ার কারণ হলো সে তার মায়ের হীরের টুকরো ছেলে, তার নয়নের মণি। পারলে হয়তো ছেলেকে চাঁদিতেই বসিয়ে দেন। ছেলেটি এখন ইউনিভার্সিটিতে পড়ে। বাড়ির মেয়ের নাম সৌমিলি। তার 2 বছর আগেই বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও আছে তার। কিন্তু বাড়ির লোকজন যতই কাজের সূত্রে বাইরে থাকুক না কেন, বাড়ির পুজোতে সবাই এক জায়গায় হয়। হাসি ঠাট্টা চলে পুরো পুজোয় তাদের। হ্যাঁ, তাদের বাড়িতে কালী পুজো হয়। সেই বড়বাবুর দাদুর আমল থেকে খুব জাঁকজমক করে পুজো হতো। তাদের মন এতটাই উদার ছিল যে তাদের বাড়িতে যারা 3 জন কাজ করত, রমা, তীর্থ, লক্ষ্মী, তাদেরও নিজের পরিবারের সদস্যের চোখেই দেখতেন। ওই যে বলেছিলাম 10 জন, তারা কোনোদিনও তাদের কাজের লোকের চোখে দেখেননি। কিন্তু বেশ কিছুদিন হলো বাড়ির বড় ছেলে ফোন করে না। তাই বড় ছেলের কথাই ভাবছিলেন শুভঙ্করবাবু। তিনি আরামকে দাঁড়ায় বসে হেলান দিয়ে মনীষীদের কথা নামক বই পড়ছিলেন। আর পড়ার মাঝে সত্যব্রত নাম লেখাটি দেখতে পান। আর তখন তার চোখ থেকে অনবরত জল বেরোতে থাকে। আর সেই সময়ই তার স্ত্রী ঘরে ঢোকেন আর তার স্বামীকে কাঁদতে দেখে বলেন, আনন্দময়ী দেবী, কি গো, বই পড়তে পড়তে কাঁদছ যে? কি হয়েছে? ওনার ব্যথাটা বাড়ল বুঝি? কি গো? শুভঙ্করবাবু বলেন, বুকের ব্যথাটাই বটে। মৃদু একটা হাসি দিয়ে বললেন, ছেলেরা ফোনও করে না, মনে হয় ভুলেই গেছে এই বুড়ো বাপটাকে। বেঁচে আছি না মরে গেছি ছেলেটা সেই খোঁজও রাখে না। বিদেশে গিয়ে ভুলেই গেছে। আনন্দময়ী দেবী বলেন, ওনার কাঁধে হাত রেখে, আহা, এরকম অভিমান করো না আমাদের বড় খোকার উপর। জানি খবর নেয় না, ফোনেও পাত্তা নেই, সবই বুঝি,
কিন্তু ওর কাজটাও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? কত মানুষের প্রাণ বাঁচাতে হয়। আমাদের ছেলের মন সৎ, নিষ্ঠাবান। ডক্টর কেউ হবে বলো তো? দেখবে ও ঠিক ফোন করবে তোমায়, উৎসাহের সাথে বলে উঠলেন। ও আগে বলা হয়নি, রায়বাড়ির বড় ছেলে সত্যব্রত রায় বিদেশে ডাক্তারি করতে যায়। তার বাবার ইচ্ছে ছিল তার ছেলে বড় ডাক্তার হবে, অনেক মানুষের প্রাণ বাঁচাবে। তার সব সন্তানদের মধ্যে তার বড় ছেলেই তার নয়নের মণি হবে না? যখন বড় ছেলের বেলায় আনন্দময়ীর প্রসবের সময় আসে, তখন কোথাও কোনো ডক্টর পাওয়া যায় না, না শহরে আর না গ্রাম, তো দূরের কথাই। তখন তিনি নিজেই ছেলেকে ভূমিষ্ঠ করেছিলেন আর নাম দিয়েছিলেন সত্যব্রত। আর তিনি ঠিক করেছিলেন তিনি তার ছেলেকে ডক্টর বানাবেন। ছেলেও বাবাকে খুব ভালোবাসে, তার কাছে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম গুরু। তাই বাবার কথায় সে ডাক্তারি পড়তে গেছে। তুমি আর এইসব নিজের শরীরের ক্ষতি করো না শুভঙ্কর বাবু। ঠিকই বলেছ কিন্নি, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি করব? ছেলেই তো বোঝে না এই বুড়ো বাপটার কষ্ট। চশমা খুলে চোখ মুছতে মুছতে বললেন। যখন ওনাদের কথা হচ্ছিল তখন বাড়ির কাজ করার মেয়ে লক্ষ্মীর প্রবেশ হয়। সে বলে, বড় মা, রাতের খাবার হয়ে গেছে, কখন খাবেন? আনন্দময়ী বলে, তুই যা, আমি আসছি, বাকিদের ডাক, তারপর সব একসাথে খেতে বসবো। লক্ষ্মী এই শুনে বলে, আচ্ছা মা। এই বলে লক্ষ্মী চলে যায় বাকিদের ডাকতে। শুভঙ্কর বাবু বলেন, তুমি খেয়ে নাও গো, আমি খাবো না, আজকে ইচ্ছা করছে না। এই কথা শুনে আনন্দময়ী দেবী বলেন, এরকম কোনো করছো? শরীর খারাপ হয়ে যাবে তো এরকম করলে। এরকম করো না লক্ষ্মীটি, খাবার পরে তো তোমার ওষুধ আছে, সেটা মাথায় রেখে অন্তত খাও। চলো চলো তো। এই বলে জোর করে নিয়ে গেলেন তাকে খাবারের ঘরে। খাবারের ঘরে সবাই উপস্থিত, সবাই বসে পড়েছে যে যার জায়গায়, শুধু প্রতীক্ষা করছে তাদের বাবার জন্য। দেরি হচ্ছে দেখে আদিত্য ডাইনিং টেবিল থেকে উঠে গিয়ে দেখে ওর মা বাবাকে হাত ধরে প্রায় জোর করে নিয়ে আসছে। এইরকম জোর করে আনা দেখে আদিত্য জিজ্ঞেস করে, এ কি মা, বাবাকে এইভাবে ধরে আনছো কেন? বাবার কি শরীর খারাপ? তখন এই শুনে আনন্দময়ী দেবী বলেন, না রে, তোর বাবাকে তো চিনিসই, বড় খোকার জন্য আবার মন খারাপ হচ্ছে, ফোন করে না বলে। আদিত্য তার মাকে চোখ মেরে বলে, আরে বাবা, আমি তো ভুলেই গেছিলাম, আজকে কলেজে কমপ্লিট করে বেরোবার সময় দেখি দাদা ফোন করেছে, আমি ফোন ধরলাম। ছেলের নাম শুনতেই যেন ধরে প্রাণ আসে শুভঙ্কর বাবুর। তিনি আদিত্যকে বললেন, তুই আগে কেন খবরটা দিসনি বলতো আমায়? আমার সত্য ফোন করেছিল, তা কি বলছিল রে? আদিত্য ওর বাবার কাঁধে হাত দিয়ে বলে, তোমার কথাই জিজ্ঞেস করছিল বাবা। তাই? যাক, আমাকে ছেলেরা ভুলে যায়নি। তবে আনন্দময়ী দেবী বলে, তবে তুমি তো শুধু শুধুই দুঃখ করছিলে, তোমাকে কখনো ভুলবে না আমার ছেলে। নাও চলো এবার, এবার তো খাবে? শুভঙ্কর বাবু একটু হেসে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলে সবাই আনন্দে গল্প করতে করতে খেতে বসলো। ওদের খাবার মাঝে ওদের পিসিমা অর্থাৎ সরলা দেবী এসে বললেন, এত যে হাসাহাসি, তা পরশুদিন কি আছে সেটা কি মনে আছে কারোর, নাকি ভুলে গেছো? ক্ষণ করে বললেন। আনন্দময়ী দেবী বললেন, কেন গো ঠাকুরজি, কালকে কি আছে? ওনার সাথে সাথে মেজ বউ মৌসুমীও বললেন তার শাশুড়ির দিকে তাকিয়ে, তাই তো, কি আছে পরশু?
আমার তো মনেই পড়ছে না। সরলা দেবী মৌসুমীর কাছে গিয়ে বলে, তা থাকবে কি করে? সারাদিন ফোন নামক যন্ত্রটা দিয়ে তো বন্ধুদের সাথে গল্পই করে যাও, সংসারে মন থাকবে কি? বলি, বিয়ে করেছ তো 2 বছর হয়ে গেল, একটা সুখবরও তো পেলাম না মা। ওনার কথায় মৌসুমী একটু দুঃখ পেল, কিন্তু তার প্রত্যুত্তরে আদিত্য বলল, আহা পিসি, তুমি চুপ করো তো, শুধু আদিকালের কথা মতো। একটু মডার্ন হও তো। সারাদিন শুধু পুজো করো আর গোবরের জল ছেটাও, আর তো কাজ নেই তোমার। চলো, কাল তোমাকে নিয়ে একটু লং ড্রাইভে যাব, বুঝলে? আনন্দময়ী দেবী আদিত্যকে থামিয়ে বললেন, এই চুপ কর তো, এসব বলিস না, রেগে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? বাকিরা সবাই হেসেই যাচ্ছে আদিত্যর কথায়। সরলা দেবী তখন বলেন, যাই হোক, যখন তোমাদের মনেই নেই তখন আমিই বলি, পরশু অমাবস্যা, আর পরশু দিন তো আমাদের মা ভবানীর পুজো। এবার কি কিছু মনে এলো? আনন্দময়ী দেবী মাথায় হাত দিয়ে, এ বাবা, সত্যি তো, কত বড় ভুল হয়ে গেল, ইস বলে জিভ কাটলেন। না, কাল থেকেই তোড়জোড় শুরু করতে হবে, সকাল সকাল। ইস মা গো, ক্ষমা করো মা, ক্ষমা করো। আদিত্য বলে, আরে মা, ভুল তো হতেই পারে, মা কিছু বলবেন না, আমি বলে দেবো। মৌসুমী, এই ঠাকুর নিয়ে মজা করতে নেই, চুপ করে খাও। আদিত্য তখন বলে, ওকে সুইট হার্ট, জো হুকুম আপকা। সবাই খুব মজা পায় আদিত্যর মিষ্টি মিষ্টি কথায়, আবার মাঝে মাঝে রাগও করে আমাকে অনেকে। এই হাসি মজা দুঃখ রাগ নিয়েই রায়ভবনের পরিবার। এই পরিবারে কারোর যেন নজর না লাগে। সকালে উঠে বেশ তোড়জোড় চলছে, বলতে গেলে প্রায় ভোর 4টে থেকেই চলছে মা ভবানীর অমাবস্যা পুজোর আয়োজন। গল্পের শুরুতেই বলেছিলাম, এই কালী পুজো শুভঙ্করবাবুর দাদুর আমল থেকে। জানা যায় শুভঙ্করবাবুর দাদু শিবকালী রায় স্বপ্নাদেশ পেয়ে মায়ের আনন্দময়ী রূপের বিগ্রহ স্থাপন করেছিলেন। নাম ও তার মায়ের দেওয়া স্বপ্নাদেশেই পাওয়া। মা ভবানী মায়ের মুখটা দেখলে মনে হবে যেন খুব কষ্ট, সব যন্ত্রণা দূর হয়ে গেছে। এক অজানা শক্তি যেন ঘিরে দেয় মনটাকে। কিন্তু মায়ের চোখে একটা আলাদা তেজ আছে। কথিত আছে, একবার এক চোর মায়ের আর ভোলেনাথের গয়না চুরি করে নিয়ে নিজের বাড়ি চলে আসে, আর গয়নার পুটুলিটা তার মাথার কাছে রাখে। কিন্তু সে পরের দিন সেই গহনার পুটুলিটা আবার রায়ভবনে রেখে আসে, তাও আবার মায়ের কাছে রাখে। ভাবা যায়। ওকে পাকড়াও করে জিজ্ঞাসা করলে সে বলে, আমি বুঝতে পারিনি বাবু, ভুল হয়ে গেছে, মা যে এত জাগ্রত তা আমি জানতাম না। মায়ের সামনে হাত জোর করে, মা আমাকে ক্ষমা করে দিও, এই তোমার পাপী ছেলেকে স্বপ্ন দেখিয়ে এইভাবে সাবধান করবে। আমি বুঝতেই পারিনি মা, আজ থেকে আমি আর চুরি করে দিন কাটাবো না, আমি খেটে খাবো। জয় মা ভবানী। বিশ্বে এমন অনেক কিছু ঘটে যায় যা সায়েন্সেরও বোঝার বাইরে। আজকে মাঝরাতে অমাবস্যা লাগবে, ফলে তোড়জোড় ঝপ করে সারতে হবে। মেজ বউ মায়ের সামনে বসে ঘটের নিচে আলপনা দিচ্ছে, আর তার শাশুড়ি অর্থাৎ আনন্দময়ী দেবী তার স্বামীর জন্য জলখাবার নিয়ে যাচ্ছে। রায়বাড়ির একটা নিয়ম আছে, নিয়মটি হলো সবাইকে মিলেমিশে সব কাজ যোগদান দিতে হবে। সে মেয়েই হোক আর ছেলেই হোক, উভয়ের জন্যে কার্যকরী এই একই নিয়ম। কিন্তু আদিত্যবাবুর দ্বারা আবার উপোস টুপোস করা যায় না।
আর লুচি দেখলে তো কথাই নেই। ঠাকুরের কাছে যাওয়ার আগেই তার পেটে চলে যায় দু একটা লুচি। তার মা তাকে অনেক বোঝায়, কিন্তু তার মতো পেটুকের মাথায় এসব জ্ঞানমূলক কথা যায় কখনো? তাই সে উপোসের সাথে কোনো সম্পর্কই রাখেনি। সন্ধে হয়, পুজোর সময় ও চলে আসে প্রায়। মৌসুমি দালানে বসে ফল কাটছিল পুজোর জন্য। হঠাৎ তার ফোন বেজে উঠল। মৌসুমি ফোন ধরতেই দেখে আর মৃদু একটা মিষ্টি হাসি দিয়ে ওপারের ঘরে চলে যায়। সেটা আদিত্য লক্ষ্য করে আর বুঝতে পারে যে কে ফোন করেছে। মেজ বউয়ের এই রকম ব্যবহারে সুরলা দেবী মুখ বেঁকিয়ে বলেন, বাবা গো, ঢং দেখো মেয়ের, এমন করছে যেন এই বিশ্বে ওরই একলা স্বামী আছে। অকুলে মেয়ে কোথাকার। ওনার প্রত্যুত্তরে একটু রেগে গিয়ে আদিত্য বললেন, ওফ পিসি, তুমি সারাক্ষণ কেন মেজ বৌদিকে বলো এইভাবে? বৌদির তো খুব কষ্ট হয়। তুমি একজন মেয়ে হয়ে কি করে আরেকজন মেয়েকে এইভাবে অলক্ষণে বলো? সরলা পিসি প্রায় আদিত্যের কথা না শোনাই ভান করে চলে যায়। কিছুক্ষণ পর দৌড়ে দৌড়ে মৌসুমি চলে আয় রান্নাঘরে আর আনন্দময়ীর গলা জড়িয়ে ধরে। মা জানো, ও 1 সপ্তাহের জন্য ছুটি পাচ্ছে। ওদের বসের ছেলের বিয়ে, যেহেতু ও সিনিয়র তাই ওর ছুটির দিন একটু বেশি। আনন্দময়ী খুব খুশি হয়ে বলে, তাই? বাহ, খুব খুশি হলাম। কতদিন পর ছেলেটাকে ফিরে পাবো তার মা বাপের কাছে। শুনেও শান্তি। যদি আজকে বড় খোকাও ফিরে আসতো তবে আরও ভালো হতো রে। তা কখন আসছে সে? মৌসুমি বলে, এই তো একটু পরেই ঢুকে যাবে তোমার ছেলে। বউ শাশুড়ি কথা চলছিল, এর মধ্যে ঠাকুরমশাই এসে পড়েছেন। ওনার নাম নারায়ণ চক্রবর্তী। উনি আর ওনার পূর্বপুরুষরাই রায়বাড়ির পুজো করে এসেছেন। তিনি এসে হাঁক দিলেন। আনন্দময়ী ঘটি করে জল নিয়ে আসে কলপারে, আর মৌসুমি শাঁখ নিয়ে আসে। খুব যত্ন সহকারে তিনি ঠাকুরমশাইকে মায়ের পুজোর স্থানে নিয়ে যান। পুজো শুরু হতে এখনও কিছুক্ষণ দেরি আছে। একটু পর শঙ্খদ্বীপের আগমন ঘটে যায়। তাকে দেখে আদিত্য লাফিয়ে তাকে জড়িয়ে ধরে আচ্ছা করে নাড়িয়ে দেয়। শঙ্খদ্বীপ বলে, আরে বাবা রে, থাম থাম, আজকেই কি সব আদর শেষ করে দিবি? আদিত্য ওকে জড়িয়ে ধরে রেখে বলে, চুপ কর তো, কতদিন পর তোকে দেখলাম রে মেজদা, মনটা ভরে গেল তোকে দেখে রে, বলে আবার জড়িয়ে কাঁদতে থাকে। আনন্দময়ী আর শুভঙ্করবাবু সামনে এলে তাদের প্রণাম করে শঙ্খদ্বীপ তাকে জড়িয়ে শুভঙ্করবাবু বলেন, কেমন আছিস বাবা? ঠিকঠাক খাওয়া দাওয়া করিস তো? শঙ্খ মৌনতা রেখে শুধু মাথা নাড়ে। তারপর শঙ্খ ফ্রেশ হয়ে ঘরে চলে যায়। তারপর আসে পুজোর সময়। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে মায়ের সামনে। ঠাকুরমশাই পুজো শুরু করেন। ওনার মন্ত্রোচ্চারণে গোটা বাড়ি যেন গমগম করছে, আর মায়ের মুখ যেন আরও জাগ্রত হয়ে উঠছে। মায়ের পুজোর প্রদীপের দিকে বসেছিল মৌসুমি, ফলে আনন্দময়ী দেবী তাকেই বলেন প্রদীপটা জ্বালাতে। সে প্রদীপ ধরানোর সাথেই ঘটল এক আশ্চর্য ঘটনা। সদর দরজা থেকে এক চেনা গলা মা বলে ওঠে, আর সাথে সাথেই প্রদীপের শিখা নিভে যায়। মৌসুমি শতবার জ্বালালেও প্রদীপ আর জ্বলল না। আনন্দময়ীর কানে চেনা কণ্ঠস্বরটা আসার সাথে সাথেই সে সদর দরজার দিকে তাকায় আর চমকে ওঠে। সবাই আশ্চর্য হয়ে যায় তাকে দেখে। সেই চেনা গলা আর কারণ নয়, তাদের বাড়ির বড় ছেলে সত্যব্রতের। তাকে দেখে শুভঙ্করবাবু যেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কিন্তু ছেলের মধ্যে সেই টানের টও দেখতে পাওয়া গেল না তার বাবার প্রতি। যেন মনে হচ্ছে একটা যন্ত্রের মতো কথা বলছে সে। বাবার কাছে এসে শুধুই চুপ করে দাঁড়িয়ে আছে।
ওর বাবা ওকে কিছু বলতে যাবে তার আগেই ও বলে ওঠে, দেখো বাবা, কাকে এনেছি সাথে। কি হলো, এসো। ওর কথাটা ঠিক বুঝতে পারলো না কেউ, কিন্তু তাও তারা কৌতূহল দৃষ্টিতে সদরের দিকে তাকাতেই দেখে এক রমণী বাড়িতে প্রবেশ করছে। তার মাথায় মোটা করে লাল টকটকে সিঁদুর, পরনে লাল পাড় কালো শাড়ি, গায়ের রং যেমনি ফর্সা ঠিক তেমনই দেখতে। লাল ঠোঁটের গা ঘেঁষে গাঢ় কালো তিলটার জন্য যেন ওকে আরও আকর্ষণীয় লাগছে। কিন্তু ওর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মনে হয় ওর চোখের মণির অভ্যন্তরে যেন শুধুই অন্ধকার আর অন্ধকার, সেখানে আলোর নামমাত্র নেই। তার চোখের মধ্যে যেন বোধ করি বশ করে রাখার প্রবণতা আছে। সত্যের সাথে এই রমণীকে দেখে কারোরই আর বুঝতে অসুবিধা হলো না সত্য বিয়ে করেছে তাকে। কিন্তু যে ছেলে বিয়ে করবে না কোনো দিন বলে পণ করেছিল, তার আজ কি হলো? এ কি কোনো অশুভ লক্ষণ, নাকি কোনো শুভর পূর্বাভাস? মায়ের প্রদীপ নিভে যাওয়ারই বা কিসের ইঙ্গিত? জানতে চান? তবে চোখ রাখুন পরের পর্বে। এখন এই পর্যন্তই। আপনারা শুনছিলেন পিশাচিনীর কবলে। গল্পটি লিখেছেন অরুন্ধতী চক্রবর্তী। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর দ্বিতীয় পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা এর দ্বিতীয় পর্ব আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের কাছেও কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের গল্পও স্যাম অডিও বুকে আপলোড করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। না, আগামী সপ্তাহেতে দ্বিতীয় পর্ব আসবে। মনে রাখবেন আগামী সপ্তাহে দ্বিতীয় পর্ব শোনার জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।